আজকে আলোচনা হচ্ছে পিআরবি। আমরা দেখবো 1943-এ পিআরবি 51 থেকে 100 পর্যন্ত। যদিও 100 পর্যন্ত ছিল আমাদের পর্বে, আমরা 51 থেকে দেখি যে পর্যন্ত নিতে পারি। তাহলে আমরা প্রথম হচ্ছে 51 হচ্ছে 51 বিধিটা বলা রয়েছে। আমরা যে আজকে থেকে পরিদর্শন দেখবো, আমরা কিন্তু পরিদর্শন আগেও দেখেছিলাম। আজকে আমরা পরিদর্শনে ঢুকে গেছি। এই যে সিনিয়র স্যাররা এএসপি থেকে আপওয়ার্ড, থানার ইন্সপেক্টরও পরিদর্শন করেন। কিন্তু আমরা এএসপি থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, আমাদের সিনিয়র স্যাররা এই যে ইন্সপেকশন করে, পরিদর্শন করে, এই পরিদর্শনটা কেমন হবে এবং পরিদর্শন করতে গিয়ে যেসব বিষয়ে পরীক্ষা করতে হবে, এগুলো কিন্তু সিনিয়র স্যাররা ভালো করে স্টাডি করে। পিআরবিতে কোন জায়গায় পরিদর্শন সম্পর্কে বলা রয়েছে এবং কি কি বলা রয়েছে ওখানে। এখন কিন্তু পুলিশ হেডকোয়ার্টার্স করতে কিন্তু পরিদর্শনের কিন্তু খুব সুন্দর একটা গাইড বুক বের হয়েছে, খুব সুন্দর। এটা আপনাদের জন্য দেখবেন, আমি সিনিয়রদের সাথে ছিলাম তখন, একটা মোটা একটা বই, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক থানা কিভাবে পরিদর্শন করবেন, সার্কেল কিভাবে পরিদর্শন, কোন কোন পদমর্যাদা অফিসাররা পরিদর্শন করবেন, এবং ওই সার্কেলে গিয়ে কি কি ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যায়, কোন কোন জায়গায় গ্যাপ রয়েছে, রিডারে কি কি গ্যাপ করে, সার্কেল কোন কোন বিষয়ে নির্দেশনা দেন না, এবং সার্কেল নিজেই নিজেই ক্রাইম ডেস্ক লেখেন কিনা, এরকম প্রত্যেকটা এসপি অফিস, তারপর হচ্ছে কোর্ট, থানা, এবং পুলিশের কানেক্টে যত অফিস রয়েছে, রিজার্ভ অফিস, লাইন, এই সবগুলা এই নির্দেশনা দেওয়া আছে ওই বইটাতে, যে আপনি কি কি গুলো পরিদর্শন করবেন। তো যাক, একটা বিস্তারিত আমরা যাবো না, জাস্ট আপনাদের একটা বেসিক দিচ্ছি যেগুলো তো আপনাদের দরকার। তাহলে আমরা পরিদর্শনের উদ্দেশ্য হচ্ছে, এই ইন্সপেকশনের উদ্দেশ্য হচ্ছে অপরাধ নিয়ন্ত্রণ প্রতিরোধে পুলিশি কার্য সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে কিনা তা নিশ্চিত করা। আমি কিন্তু পুরোপুরি আপনাদেরকে সরাসরি যে মেন যে ইংলিশ যেটা ওখান থেকে ডাউনলোড করে, ওখান থেকে ট্রান্সলেট করে আমি আলোচনা করতেছি। এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। এই জন্যেই তদন্তের মান, অপরাধীদের সম্পর্কে তথ্য সংগ্রহ এবং অপরাধের প্রবণতা, প্রতিরোধমূলক ব্যবস্থা, গ্রাম পুলিশ ব্যবহারের কার্যকারিতা, জনসাধারণ স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার বিশেষভাবে পরীক্ষা করতে হবে। এই যে প্রথম যে উদ্দেশ্যটা হচ্ছে, এটা একটা থানার কার্যক্রমের সাথে সম্পৃক্ত। একজন এসপি যে থানায় যে দেখবেন যে এসব তদন্তের মান কেমন, অপরাধের তথ্য কিভাবে সংগ্রহ করতেছে, অপরাধের এরিয়ার ভিতরে প্রবণতাটা কেমন, প্রিভেন্টিভ বা প্রিভেনশন অ্যাক্টিভিটিস কেমন, পুলিশিং কেমন, গ্রাম পুলিশের কার্যকরিতা কেমন, এই যে স্থানীয় প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে দেশে কিভাবে তারা কোঅপারেশন করতেছে, কোঅর্ডিনেশন কেমন, এগুলো হচ্ছে পরীক্ষা করতে হবে। এরপরে যেটা হচ্ছে, আমরা সিনিয়র স্যাররা যেটা করেন, রেজিস্টারের নথিপত্র। থানার যে সকল থানায় প্রায় 86টি রেজিস্টার রয়েছে, আমরা আপনারা জানেন সার্কেলে অনেকগুলো রেজিস্টার রয়েছে। সার্কেল স্পেসিফিক বলা না, তবে স্পেসিফিক বা পিআরবি তে আমাদের এখন প্রায় অনেকগুলো 28টা না কতটি রেজিস্টার রয়েছে। এগুলো আমরা যখন অ্যাপেন্ডিক্স 13-এ যখন আমরা যাব, তখন দেখবো কোন অফিসে কি কি রেজিস্টার রয়েছে, এগুলো আমরা আলোচনা করবো। এই জন্য আপনাদের পিআরবি টাকে ভালো করে পড়াচ্ছি। প্রথম দিক থেকে একটু নেন, অনেক কিছু শিখবেন। আজকে কিছু কিছু আমরা একটা জায়গায় দেখবো, কার্যবিধি সে কানেক্টেড, অনেক কিছু জানার আছে। এবং রেজিস্টার, নথিপত্র, পোশাক, সরঞ্জাম, আসবাবপত্র, ভবন পরীক্ষা করে দেখতে হবে। এই সবগুলো কি করবে, যিনি পরিদর্শন থাকবেন, পরিদর্শনকারী উনি দেখবেন, এবং সেগুলো সঠিকভাবে আছে কিনা, বিধি মেনে চলা হচ্ছে কিনা, অর্থ সাশ্রয় সুষ্ঠু ব্যয় হচ্ছে কিনা, পুরোনো কাগজপত্র অযথা জমে থাকছে কিনা, এই যে পেন্ডিং যেগুলা কাগজ রয়েছে এগুলো নিষ্পত্তি হচ্ছে কিনা। এবং পরিদর্শনকারী কর্মকর্তা কেবল শুধু এই নির্দেশে সীমাবদ্ধ থাকবেন না, এটা খেয়াল রাখবেন, নির্দেশিত যে বাস্তবায়িত হচ্ছে কিনা, উনি যে ইনস্ট্রাকশন গুলো দিয়ে দেন পরিদর্শন নোটে, এগুলা ঠিক মতো কার্যক্রম হচ্ছে কিনা এটা নিশ্চিত করবেন। পূর্ববর্তী পরিদর্শনের যে মন্তব্য সম অগ্রগতি উল্লেখ করবেন। একটা কথা বলছে যে আপনি যারা পরিদর্শন করতে আসেন, দেখেন কিছু কিছু ইনস্ট্রাকশন দেওয়া যায়, এগুলা একটু নিষ্পত্তি করবেন, এই খারিজ করবেন, এগুলা কমাবেন, এগুলা যদি আবার দেখবে আগের থেকে কমছে না বাড়ছে। আচ্ছা, এটা হচ্ছে অগ্রগতি। এবং পরিদর্শনের উদ্দেশ্য শুধু ত্রুটি খুঁজে বের করা নয়, এটা জিনিস খেয়াল রাখবেন। অপরাধ পরিস্থিতি এবং অপরাধ সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং অভিজ্ঞতার আলোকে সহায়তা পরামর্শ দেবে, যে এটাকে এইভাবে করো, এই মামলাটা এইভাবে দেখো, পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয়, পুলিশিংটা, এগুলো আমাদের সিনিয়ররা ত্রুটি বের করে এগুলাকে সলভ করার চেষ্টা করে। এবং পরিদর্শনের সময় অনেক বিষয় সদর দপ্তরের লিখিত আদেশের চেয়ে সরেজমিনে অধিগ্রহণ কার্যকরী নিষ্পত্তি করা যায়। একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে প্রত্যেক সুপারিনটেন্ডেন্ট মানে এসপি প্রত্যেক থানার জন্য পৃথক ফাইল সংরক্ষণ করবেন, যে এসপি স্যার কি কি নির্দেশনা দিয়ে গেছে। সবসময় আমাদের যেহেতু থানা জুরিডিকশন, আমরা যেহেতু করতে থানায় কাজ করব, এই জন্য পরিদর্শন সবসময় সার্কেল স্যার আসেন থানায়, যে লেখা থাকে বছরে একবার বা দুবার। তো মাসে দুইবার করার নিয়ম, প্রতি আসলে বাসায় যাতে পরিদর্শন নোট করে দেওয়া যায় যে হ্যাঁ এই সবকিছু ঠিক আছে। তো উনি কিন্তু সবসময় তো এসপি আসবে না, বছরে একটা ইন্সপেকশন থাকে বাৎসরিক, তখনও আসেন অনেক সময় পরিস্থিতি অনুসারে। তো যাই হোক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ যারা পরিদর্শন নিয়মিত যথাযথ হয়েছে কিনা যাচাই করে পরিদর্শন নোট উল্লেখ করবেন। এবং ডিআইজি, বিশেষ করে ডিআইজি বিশেষ সশস্ত্র বাহিনী যেটা বললাম, সদর দপ্তরে যখন অবস্থান থাকবে, নিরস্ত্র পুলিশের ড্রিল, শৃঙ্খলা, প্রশিক্ষণ সম্পর্কে মন্তব্য করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তার দক্ষতা পরীক্ষা করবেন। এবং এসপি কি করবেন, এসপি স্যার সার্কেল ইন্সপেক্টর, সার্কেল সার্কেল ছাড়া যারা কে এসপি,
এবং তাদের তদারকি অথবা এডিশনাল এসপি যদি সার্কেলের দায়িত্বে থাকে তাদের তদারকি নিয়ন্ত্রণের মান পর্যবেক্ষণ করতে হবে এবং কোনো গুরুতর যদি ত্রুটি থাকলে তার দায়িত্ব নির্ধারণ করতে হবে। আচ্ছা, সার্কেল স্যাররা পরিদর্শন আরো বিস্তারিত গভীর ভাবে হবে। তিনি স্থানীয় অবস্থা সম্পর্কে অবহিত হয়ে থানার অফিসার ইনচার্জকে কি করবে, সমস্যার সম্বন্ধে সহায়তা করবে এবং স্থানীয় অপরাধী যারা থাকে পাশাপাশি বহিরাগত যাতে অপরাধের প্রতি কি করবে, নজরদারি করবে। এবং নজরদারি সম্পর্কে আমরা পিআরবি আমরা সামনে পাবো। এবং ইন্সপেক্টর, থানার অফিসার ইনচার্জ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ পোস্ট ও আদালত অফিসের যে কর্মীদের প্রাসঙ্গিক বিধি সম্পর্কে কিন্তু জ্ঞান পরীক্ষা করবেন যে এরা এই বিধিগুলো জানে কিনা, জ্ঞান এখানে কি বলা রয়েছে। এখন কিন্তু সিনিয়র স্যাররা এই পিআরবিটা খুব ভালো করে পড়ে, এই জন্য তারা খুব স্মার্ট হয় এবং খুব ভালো নলেজ গ্যাদার করে। যার ফলে আমরা কি করি, আমরা অধীনস্থ যারা আছে, যারা একমাত্র পরীক্ষা কেন্দ্রিক যারা পড়াশোনা করি, একমাত্র তারাই শুধু আমরা শুধু পড়াশোনা কেন্দ্রিক, আমরা শুধু পাস করার জন্য আমরা স্টাডি করি, আর কিছু না, আমরা গভীরে পড়ি না। এমসিকিউ বাজারে বই বের হচ্ছে, বিভিন্ন যারা বের করে দিচ্ছে ওগুলোই শুধু হুবহু পড়ে যায় না। আপনি একটু পড়েন, দেখেন, নিজের নলেজটাকে, আপনার ব্রেনটাকে একটু ইনক্রিজ করেন, অনেক কিছু জানতে পারেন, অনেক কিছু। এখান থেকে অনেকগুলো এমসিকিউ আছে, আমরা 50 অনুযায়ী পরিদর্শনের উদ্দেশ্য কি, কোন কোন বিষয়টা পরীক্ষা করতে হবে, গ্রাম পুলিশের বিষয়টি পরিদর্শন অন্তর্ভুক্ত কি, রেজিস্টার পরীক্ষার পরীক্ষা করার উদ্দেশ্য কেন, পুরনো কাগজে কি কি নিশ্চিত করতে হবে, পরিদর্শনের কর্মকর্তার দায়িত্ব কি, ও পূর্ববর্তী পরিদর্শনের মন্তব্য সময় কি করতে হবে, যে অগ্রগতি উল্লেখ করতে হবে, পরিদর্শনের সময় শুধু কি কি ত্রুটি খুঁজবে সিনিয়র স্যাররা, থানা ভিত্তিক ফাইল কে সংরক্ষণ করবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থানা ভিত্তিক ফাইল কে সংরক্ষণ করবে, অবশ্যই সুপারিনটেন্ডেন্ট প্রত্যেক থানা থেকে। ডিআইজি কোন বিষয়ে মন্তব্য করবেন, কৃষি, ড্রিল প্রশিক্ষণ, আবহাওয়া, শিক্ষা, অবশ্যই ড্রিল প্রশিক্ষণ করবেন, মন্তব্য করবেন। ডিআইজি কাদেরকে দক্ষতা পরীক্ষা করবেন। এখানে মোটামুটি আমি 15টা এমসিকিউ দিয়ে রাখছি, এগুলো আপনাদের আজকে আমরা আপনাদের প্রোভাইড করবো, সমস্যা নেই। তাহলে এখানে আরেকটু জিনিস আছে আপনাদের, এখানে আরেকটা বিষয় খেয়াল করি। এখানে একটু দেখেন, এটা একটু লাগবে আপনাদের। এখানে একটু পরে একটু অংশ আছে যেটা আলাদা করে আপনাদের জন্য করা হয়েছে। ইন্সপেক্টর স্যার এবং তদূর্ধ্ব অফিসার ইনচার্জ বা তদূর্ধ্ব পদমর্যাদার যারা থাকবেন, পুলিশ পোস্ট আদালতের কার্যরত কর্মচারীদের কি করতে নিয়মিত প্রবিধান, এই যে প্রবিধান 237, 327, এগুলো একটু নোট করেন সবাই। এই পিআরবি গুলো ইম্পর্টেন্ট, এই বিধিগুলো ইম্পর্টেন্ট। পরীক্ষা এখান থেকে রিটার্ন আসতে পারে, এখান থেকে মাস্ক আপনারা শুধু তো মেন বই থেকে পড়েন না, ভিতর থেকে আপনারা পড়তে চান না। ভিতরে যে কিছু কিছু আছে যে এই ধারাগুলো বারবার কেন বলছি, যে পুলিশ রিলেটেড যে বিষয়গুলো আছে এসপি স্যাররা সবসময় কানেক্টিভিটি রাখে ওগুলা থেকে, এবং সিনিয়র ওখান থেকে প্রশ্ন করে যে জানে কিনা। তাই ইন্সপেক্টর তদূর্ধ্ব পদমর্যাদা কর্মকর্তাগণ পুলিশ পোস্ট ও আদালত কার্য কর্মচারীদের কি নিয়মিত প্রবিধান 237 এবং 327, 328, 329, এগুলো আমরা পড়বো, এগুলো আমরা জানিও। তাদের কি করে জ্ঞান পরীক্ষা করবেন, যে যে হাজতি আসামিদের যে ব্যবস্থা 329, পুলিশ পোস্ট ও আদালতের কার্যধারা কার্যালয়ের পরিদর্শনের সময় হাজতে কোনো বন্দী থাকলে, সময় সুযোগ থাকলে তারা চাইলে তাদের প্রতি আচরণ সম্পর্কে বক্তব্য প্রচারের সুযোগ দেবে, যে কোনো আবার আপনার বলেন এখানে কোনো সমস্যা আছে কিনা, তাদেরকে তাদের তথ্য নিতে হবে। এবং পরিদর্শনকারী এবং কর্মকর্তা কি করবে, নথিপত্র, পরীক্ষা, অন্যান্য যথাযথ নিশ্চিত করবেন, উল্লেখিত বিষয় বিদেশ সময় অনুসরণ করতেছে কিনা এবং ফলাফল পরিদর্শন নোটে লিপিবদ্ধ করবেন। বিশেষত সুযোগ হলে অনুসন্ধান করে নিশ্চিত করবেন যে হাজতে অবস্থানকালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথাটা, যে বিশেষ করে সুযোগ হলে তারা অনুসন্ধান করে নিশ্চিত করবেন যারা হাজতে থাকবেন আসামি বন্দীদের সাথে যথাযথ আচরণ করেছে কিনা। তাহলে কারা প্রবিধান 237, 327 এবং 308 কর্মীদের পরীক্ষা করবেন, অবশ্যই আমাদের ইন্সপেক্টর ও তদূর্ধ্ব কর্মকর্তা। দেখেন আপনারা যে এই যে সিনিয়র স্যাররা যে বারবার এত কথা বলেন, এই যে হাজতে যান, এই পরীক্ষা করতেছেন, এই আসামি জিজ্ঞেস করতেছেন, এস পার পিএরবি অনুসারে তাদের জিজ্ঞেস, ওনারা কিন্তু নিজের মন মগরা করে কিছু বলেন না, তারা জানে যে কোথায় কি করতে হবে। আমি বারবার বলি যে যত স্টাডি করবেন আপনি আপনার আপনার শুধু জনসাধারণকে সেবা দেওয়াটা এবং আপনার নিরাপত্তাটাও আপনি আরো স্ট্রং হবে। তো যাই হোক, এখানে আমাদের এই এই 51তে দেখলাম পরিদর্শনে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকলে মোটামুটি বিস্তারিত দেখা এই সহ। এখন দেখো পরিদর্শন নোট 52, বিধি 52, এগুলো হচ্ছে এমসিকিউ, এগুলো নিয়ে টেনশন দরকার নেই, মুখস্থ দরকার যে রিডিং। পরিদর্শন নোটে কি কি থাকবে বা দেখলাম, এখন তো পরিদর্শন নোটটা এটা ইলেবোরেট হবে না ব্রিফ হবে, ব্রিফলি হবে, মানে সংক্ষেপ হবে, ইন ব্রিফ হবে। পরিদর্শন নোট সবসময় সংক্ষিপ্ত মূল বিষয় হওয়া উচিত, এটাই কথা। পরিদর্শন নোটটা দিবেন একেবারে সংক্ষিপ্ত মূল বিষয় দিলেই চলবে, এটা হলো এমসিকিউ। যে পরিদর্শন নোট সংক্ষিপ্ত প্রাসঙ্গিক হতে হবে, দীর্ঘ কোনো পর্যালোচনা, কোনো অতিরিক্ত প্রশংসা, কোনো নিন্দা কিংবা কোনো বিষয়ে দীর্ঘ আলোচনা থাকবে না সেখানে। নোটের মূল উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে অধস্তন কর্মকর্তাদের দিক নির্দেশনা, পরিদর্শন ধরা, ত্রুটি বিচ্যুতি উল্লেখ করা এবং আদেশের সংক্ষিপ্ত রেকর্ড সংরক্ষণ। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন জেনারেল ডায়েরিতে নোট করেন, জেনারেল ডায়েরি দেখেন, আপনি জেনারেল ডায়েরি বাম পাশে দেখবেন, আপনারা খেয়াল রাখবেন
আহ এই কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি ক্লিয়ার আসতেছে? কথা কি শোনা যায়? আচ্ছা, Yes, ওকে sir. ওকে, Yes, থ্যাংক ইউ। তাহলে জেনারেলি দেখবেন আপনার জিডির বাম পাশে একটা কি থাকে, ছোট করে শব্দে নোট লাগে, এটা সাবটাইটেল বলা হয়। এই সাবটাইটেলটা সংক্ষেপে লেখে, কারণ কি আপনি কিন্তু সিনিয়র স্যার বলে যে আপনি যখন যখন একটা সার্কেল অফিসে যাবে, যখন এই পুরোটা কিন্তু পড়বে না, আপনি বিস্তারিত কি নোট দিচ্ছেন এই সাবটাইটেলে লেখা দেখেই বোঝা যাবে শিরোনামটা কি। এটা দেখে আর বেশি পড়বে না, একটু একটু দেখবে। এখানে বলছে সবসময় যে যে একেবারে যতটুকু দরকার মূল বিষয়গুলো তুলে ধরবে, এবং ত্রুটিগুলো যদি ক্রমিক নাম্বার দিয়ে এক এক উল্লেখ করতে হবে। মানে আপনার ত্রুটি হলে এই যে দেখবেন আপনার সিনিয়র স্যাররা এক নাম্বার দিয়ে পয়েন্টে লেখে, এক নাম্বার, ক্রমিক নাম্বার এক, ক্রমিক নাম্বার দুই, এগুলো এগুলো করবেন। এটা বলছে ত্রুটিগুলো, ত্রুটিগুলো ক্রমিক নাম্বার দিয়ে উল্লেখ করবেন, প্রতিটি সম্পর্কে সংক্ষিপ্ত মন্তব্য করবেন। এবং পরিদর্শনকারী কর্মকর্তা কেবল লিখিতভাবে ত্রুটি লিপিবদ্ধ করে ক্ষান্ত হবে না, তারা শুধু লিখিত দিয়েই তারা কিন্তু ক্ষান্ত হবে না। যাদের কাজ পরিদর্শন করা হচ্ছে তাদের ত্রুটিগুলো সতর্কভাবে ব্যাখ্যা করবেন, কিভাবে উন্নতি করা তা বুঝিয়ে দিবেন যেভাবে করবা। এবং পরিদর্শন নোটের শেষে পরিদর্শনকারী কর্মকর্তা উল্লেখ করবেন তিনি আহ আহ, কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন, পরবর্তী পরিদর্শনকারী সুবিধার্থে এই মন্তব্যগুলি সারসংক্ষেপ করবেন। তো এখানে খেয়াল রাখবেন যে জেলার পরিদর্শনে নিয়োজিত যে ডিআইজি, ডিআইজি স্যার কিভাবে এই নির্দেশনা পরিদর্শন করে, এবং জেলার বিভিন্ন কার্যালয় যেমন থানা, ফাঁড়ি পরিদর্শনে বিস্তারিত এই অধ্যায়গুলো বর্ণনা রয়েছে। যে আমি যেটা বললাম, পরিদর্শনের বিভিন্ন সময় বিভিন্ন এইগুলা দেওয়া আছে নির্দেশনা, সেগুলো একটু দেখে নেবেন, যারা যারা অফিসে কাজ করেন তারা একটু জানেন। এমসিকিউ প্রথম বলছে পরিদর্শন নোট কেমন হওয়া উচিত, সবসময় খেয়াল রাখবেন যেটা সংক্ষিপ্ত মূল বিষয়। বুঝতে পারছেন? এই হলো মোট কথা। আরেকটা নেন, এটা একটু ইম্পর্টেন্ট, পরিদর্শন নোটে মূলত কি লিপিবদ্ধ করা উচিত, যে ত্রুটি বিচ্যুতি প্রদত্ত আদেশে, এগুলাই একটু মোটামুটি, আর কিছু না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই এমসি এইটা হচ্ছে রিটার্ন আসবে না, আসতেও পারে। 53, যে এসআর মামলা বা ইম্পর্টেন্ট কেস কি, গুরুত্বপূর্ণ মামলা বা এসআর মামলা কাকে বলা হয়, কাকে বলে বলতে কি বোঝায়। এটা হচ্ছে 53 বিধিতে বলা রয়েছে। ইম্পর্টেন্ট কেস বা আমরা যে স্পেশাল কেস বলে অভিহিত, আমাদের যারা সার্কেলে কাজ করেন তারা এটার সাথে খুবই সম্পৃক্ত। এসআর মামলা কি, এসআর স্পেশাল কেস, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কেস, পিআরবি 53 বলছে। এখানে যদি আমরা খেয়াল করি গুরুত্বপূর্ণ আসলে মামলা কোনগুলো, কোন মামলাগুলো গুরুত্বপূর্ণ, এটা এসপি স্যার ঘোষণা করেন, পুলিশ সুপার ঘোষণা করেন। এসআর মামলা যখন ঘোষণা করেন, সিডি কতদিন পর পর এসপি দিতে হয় বলতে পারেন? পরীক্ষা আসবে। এসআর মামলার সিডি কতদিন পর পর দিতে হয়, সবসময় খেয়াল রাখবেন, 15 দিন পর পর। আর এসআর মামলার সিডি কয় কপি হয়, সবসময় খেয়াল করবেন, 3 কপি। এটা খেয়াল রাখবেন, মানে 3 জায়গায় পাঠাতে হয়। এসআর মামলা 15 দিন পর পর রিপোর্ট দিতে হয়। আচ্ছা, তাহলে এগুলো আমরা ওই যে যখন সিডিতে যাব তখন ওখানে বলা বলা রয়েছে। এখানে দেখেন, তাহলে গুরুত্বপূর্ণ মামলা বলতে এমন কোন মামলা বোঝায় যেগুলো হচ্ছে অপরাধ সংক্রান্ত, মানে কথিত কিছু অপরাধ রয়েছে যেটা এসপি এটা কি করেন, ঘোষণা করেন, ডিক্লারেশন করেন, যা বিশেষ প্রতিবেদনযোগ্য মামলা। এইটা পরিশিষ্ট 15তে বলছে, আহ 14তে না, হ্যাঁ 15তে, সরি। এই 15তে বলতেছে যে এখানে বিশেষ যে যে সকল মামলা প্রতিবেদনযোগ্য, প্রতিবেদন করার মতো, সেগুলি হচ্ছে এই গুরুত্বপূর্ণ মামলা, প্রথম কথা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যা শান্তি ভঙ্গ অন্য অপরাধের সূত্রপাত করতে পারে, এমন কোন অপরাধ যেটা হচ্ছে আপনার আহ শান্তি ভঙ্গ করতে পারে, যেমন সাধারণত ততটা গুরুত্বপূর্ণ নয়, এমন একটি দাঙ্গাও প্রতিশোধমূলক কর্মকাণ্ডের কারণ হতে পারে। বুঝতে পারছেন? এগুলো খেলে রিডিং দিবেন। যাতে গুরুত্বপূর্ণ বা প্রভাবশালী ব্যক্তি জড়িত আছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা, যে গুরুত্ব কিছু কিছু মামলায় প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকে, এটাও একটা গুরুত্ব মামলা আসতে পারে। এখন অপরাধ ধরন বোঝা লাগবে, যে এটা সাথে জড়িত হয়ে যেতে পারে, যা নিজস্ব বৈশিষ্ট্য বা অপরাধ সংগঠন পদ্ধতি মডাস অপারেন্ডির কারণে অস্বাভাবিক চাঞ্চল্যকর, বললাম না, এই মামলাগুলো খুবই চাঞ্চল্যকর, খুবই মডাস অপারেন্ডির কারণে অস্বাভাবিক হয়ে থাকে, একটা ভিন্ন প্রক্রিয়া, মানে নতুন নতুন একটা ধরনের একটা অপরাধ করে ফেলে, যেটা হচ্ছে কোনো কখনো ঘটেনি, মডাস অপারেন্ডাই ভিন্ন। আচ্ছা, যাতে কোনো পুলিশ কর্মকর্তা জড়িত রয়েছেন, এখানেও একটা, দেখেন গুরুত্বপূর্ণ মামলার ভিতরে কিন্তু এসআর মামলা, এমআর মামলা, এখানে আরেকটা মামলা আছে এমআর মামলা, যেটা পুলিশ জড়িত আছে। এমআর মামলাটা হচ্ছে সামনে পরীক্ষা আসতে পারে, এমসিকিউ। এমআর মামলা কি, যেটা পুলিশ সরাসরি জড়িত থাকে, পুলিশ সরাসরি অপরাধ করে, সেটা হচ্ছে এমআর মামলা। এটাও এসআর ঘোষণা করবে, তবে এটা এমআর হিসেবে যায় সবসময়, খেলেও যারা সার্কেল কাজ করেন, এমআর মামলাটা পুলিশের যদি জড়িত থাকে একটু নোট করে নেবে, এমআর মামলাটা পুলিশের জড়িত সাথে। এই এসআর এমআর দুইটাই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট কেসেস, একটু আলাদা করে। এমআরটা হচ্ছে পুলিশ জড়িত থাকে। আচ্ছা, মিসকন্ডাক্টিং, আহ এটা এটা অপরাধ আর কি। কোথাও মিসকিউলানিয়াস অপরাধ, বিবিধ অপরাধ বলে, কোথাও মিসকন্ডাক্টিং বলে, পুলিশের জড়িত। আচ্ছা, যে কোনো শ্রেণীর মামলা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা লিখিতভাবে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারে। এই পয়েন্টের কারণে, এই পয়েন্টের কারণে একটি মাদক মামলাকেও এসপি স্যার যদি মনে করে একটা মাদক মামলা, যে কোনো শ্রেণীর মামলা, এসপি স্যার যে কোনো মামলা, যৌতুক মামলা বলেন, নারী শিশু বলেন, যদি এসপি মনে করেন এটা খুবই চাঞ্চল্যকর, এটাকে এসআর ঘোষণা করতে হবে, গুরুত্বপূর্ণ হিসেবে নিয়ে আসে, নজরে নিয়ে আসছে, তাহলে এটা ঘোষণা করতে, এটা এসপির মর্জি, এসপি স্যারের মর্জি। বুঝতে পারছেন?
বলতে পারে না এখানে এই পয়েন্টের বাইরে যাওয়া দরকার নেই এই গুরুত্বপূর্ণ মামলা। তাহলে গুরুত্বপূর্ণ মামলাগুলো আমরা কি হিসেবে দেখলাম? গুরুত্বপূর্ণ মামলা হিসেবে গণ্য হয় বিশেষ প্রতিবেদনযোগ্য মামলা, এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এখন হচ্ছে তদন্ত তদারকি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউর ক্ষেত্রে। সুপারভিশন অফ ইনভেস্টিগেশন ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো এএসপি থেকে থানার তদন্ত অফিসার ইনচার্জ। আই রিপিট, অপারেশন হতে পারে যদি মনে করে যে একজন অপারেশন, তার অপারেশন কার্যের সাথে যদি তদন্ত অ্যাবসেন্ট থাকে, তাকে তাকে সুপারভিজিং করতে পারে, তদন্ত করবেন। মামলা তদন্তের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাই থাকে। তদন্তকারী কর্মকর্তা বলতে ইনভেস্টিগেশন অফিসার থানার তদন্তকারী, তদন্ত থানার, আর হচ্ছে অফিসার ইনচার্জ, তারপরে সার্কেল, তারপরে এসপি। মামলার মেরিট রয়েছে অনুযায়ী, যেমন এই যে এসআর মামলা হলে কিন্তু একজন ডিআইজি এবং এসপি তো আসেনি এবং উপরত এবং পুলিশ হেডকোয়ার্টার বা সিআইডি তে যেখানে যেখানে কপিগুলো যায় এই প্রতিবেদনগুলো, সেখানে তারা তদারকি করে। এই তদন্ত তদারকিটা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 54, এই পিআরবি তদন্ত তদারকিটা কে কে করতে পারেন, পরীক্ষা আসতে পারে। যখন একটা মামলার তদন্ত হয়, মামলা হয়, হতে পারে পুলিশ যদি আমি ধরে নিলাম যে একটা 393 অথবা একটা আদার সেকশনের মামলা, তখন তদারকি কে করবে? বিশেষ প্রতিবেদন মামলা এসপি স্যার সরাসরি তদারকি করবে এবং সার্কেল তদারকি করবে। এটাই বলছে সুপারভিশন। মামলার যারা সুপারভিশন করে, সুপারভিশন বলে না সুপারভাইজিং অফিসার, অনেক সময় আপনারা খেয়াল করবেন যে মামলার সুপারভাইজিং অফিসার কে কে, এই মামলা কে কে দেখছে। তা এই সরাসরি তারাও কিন্তু মামলাগুলো তারা দেখে, তারা বিভিন্ন ইনস্ট্রাকশন দেয়। তারা ওই যে যারা সার্কেলে থাকবেন যে ডিফল্টার, সরি, একটা আপনাদের ক্রাইম ইন্ডের সাথে সম্পৃক্ত, দেখবেন এই ওবি দিচ্ছে, অর্ডার ইনস্ট্রাকশন বুক দিচ্ছে যে এই মামলাটা আপনি এই কাজ করবেন, মামলাটি আসামি গ্রেপ্তার করবেন, ঘটনাস্থল পরিদর্শন করবেন, 161 গ্রহণ করবেন, এগুলা কিন্তু ওবিতে, এটা ওবি বলে ওআইবি, অর্ডার ইনস্ট্রাকশন বুক দেয়। এটা ওবিটা কোথায় থাকে? পরীক্ষা এমসিকিউ আসবে। ওবি থাকে হচ্ছে ওআইবি, অর্ডার ইনস্ট্রাকশন বুক। এটা হচ্ছে সার্কেল অফিসার রেজিস্টার থাকে, একমাত্র সার্কেলে ওবি ওবি ইস্যু করা হয় সাব ইন্সপেক্টর এবং এএসআই দের বিরুদ্ধে। এবং ইন্সপেক্টর, এএসআই, এসআই, ইন্সপেক্টর, এই তিন অফিসারদের যারা, তাদেরকে এই ওবি ইস্যু করা হয় এই সার্কেল অফিস থেকে, এবং এই ইনস্ট্রাকশন গুলো দেয় সুপারভাইজিং যে অফিসার, যারা সুপারভাইজিং অফিসার থাকবে, বলবে আপনি এই মামলাটার 100 নিষ্পত্তি পর্যন্ত এই কার্যক্রম করুন। যারা সার্কেল আছেন জানেন। তাহলে এই ফৌজদারি তদন্তে তদারকির ক্ষেত্রে আমরা যেটা দেখবো যে ফৌজদারি মামলা তদন্তে তদারকি কর্মকর্তা নিশ্চিত হবেন কি হবেন যে মামলাটি উনি অযথা বিলম্ব ছাড়াই এগিয়ে চলছে, কোনো উনি ডিলে করতেছে না, মামলাটা সঠিকভাবে তদন্ত করতেছে। এটা তার মানে হচ্ছে যখন ফিটে, হ্যাঁ এই মামলাটা আপডেটটা কি, তখন ওই যে ওবিটা দিল আপনাকে থানায়, যিনি থানায় তদন্ত যিনি ওই মামলার আয়ু, সেদিন এটা পরে দেখবেন স্যার আমাকে কি কি বলছে, উনি এগুলা করছে কিনা। যদি আসামি গ্রেপ্তার না করলে কেন বিলম্ব হচ্ছে, কেন পারতেছে না, ওইটা আবার নোট দিবে উনি, দিয়ে আবার ফিডব্যাক দিবে, জানাবে। এখন যদি মনে করে যে এই মামলাটা মোটামুটি চার্জশিট দেওয়ার মতো এবং মোটামুটি কি বলে এটাকে, মামলা তদন্তই শেষ করছে বা আসামি গ্রেপ্তার করতে পারে না, যদি দেখতেছে দেরি হচ্ছে, কেন হচ্ছে না, যদি জবাব দিয়ে দেয় যে আসামি গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে, এখন পর্যন্ত 3 মাস ধরে আপনি জবাব দিলেন, আসামি গ্রেপ্তার করতে পারলেন না, ওই যে ওবিটা দিল, এই ওবিটা আপনার বিরুদ্ধে কি হবে? আপনার ব্যর্থতা, আপনি যে পারলেন না আয়ু হিসেবে আপনাকে ডিফল্টার রেজিস্টার, এটা হলো সার্কেল অফিসে থাকবে। সার্কেল অফিসে ডিফল্টার রেজিস্টার থাকে, সেই ডিফল্টার রেজিস্টারে আপনার বিরুদ্ধে কি করবে? একটা এই যে প্রতিবেদন এই যেটা দিল, এটা আবার উঠাই দিয়ে পুলিশ সুপার বরাবর একটা সুপারিশ করবে যে এই তার জবাবটা সন্তোষজনক নয়, তখন আপনার বিরুদ্ধে একটা 30 দিতে পারে পুলিশ সুপার। তো যাই হোক, আমরা এই কথাগুলাই, যে এই সুপারভাইজিং অফিস তদারকি কি কি করবেন, এগুলোই কথা হচ্ছে। যে তদন্তকারী কর্মকর্তা মূলত স্বীকারোক্তির উপর নির্ভর করছে না, স্বীকারোক্তি আদায়ের জন্য কোনো প্রকার চাপ প্রলোভন দিচ্ছে কিনা, অধস্তন পুলিশ সদস্য সততারে কাজ করছেন, সাধারণ জনগণের সাথে যথাযথ আচরণ করা হচ্ছে, নির্ধারিত পদ্ধতিতে তারা অনুসরণ করতেছে, তিনি কোনো অবস্থাতেই তদন্তকারী কর্মকর্তার উপর নির্দিষ্ট কোনো মামলা, সাধারণ মামলা উদ্ঘাটনের কোনো চাপ প্রয়োগ করবেন না, এই একটা বিষয়। যে তিনি ইচ্ছা করলে কোনো অবস্থাতেই কোনো আয়োকে নির্দিষ্ট কোনো মামলা বা সাধারণভাবে মামলা উদ্ঘাটনের জন্য চাপ প্রয়োগ করবেন না, এটা খেয়াল রাখবেন। তদারকির পদ্ধতি হলো, তদারকির পদ্ধতি সমূহ কি, যে তদন্তের বিভিন্ন পর্যায়ে ঘটনাস্থল পরিদর্শন করা, এটা খেয়াল রাখবেন যে তদারকি যে করবে, এই তদারকি করতে গিয়ে এই বিভিন্ন, উনিও কি করবেন, সার্কেলও কিন্তু অবশ্যই ঘটনাস্থল পরিদর্শন করবে, এগুলো খেয়াল রাখবেন। প্রয়োজনে সাক্ষীদের ব্যক্তিগত তিনি জিজ্ঞাসা করবেন যে আসলে ঘটনাটা তিনি নিজেও জানবেন। কেস ডায়েরি এবং অন্যান্য সংশ্লিষ্ট কাগজপত্র সতর্কের সাথে তিনি পরীক্ষা করবেন এবং থানায় অপরাধ নিবন্ধন যে বই রয়েছে এগুলো রেকর্ড গুলো পর্যালোচনা করবেন। তবে এই তদারকি কর্মকর্তা যদি মনে করেন যে কোনো ভুল ত্রুটি দেখতে পান, তাহলে কি করবে, আয়োগকে নিজে দিবে যে যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন না দেখলে তিনি লিখিত ব্যাখ্যা চাইবেন না। এই দেখেন, এইটাতেই আমি যেটা বললাম, একটু আপনাদের সাথে যে আলোচনাগুলো করলাম এখানে সংক্ষেপে বলছে। তদারকি অফিসার যে তদন্তকারী কর্মকর্তার কোনো ভুল ত্রুটি দেখতে পান, তবে তিনি তার নির্দেশ করবেন। শাস্তিমূলক ব্যবস্থা কোনো প্রয়োজন যদি দেখা না দেয়, তিনি লিখিত ব্যাখ্যা চাইবেন না, অনেক সময় লিখিত ব্যাখ্যা চায়। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওমোটা দেখেন, পুলিশ সুপার
আই রিপিট, কে কে সুপারভাইজিং অফিসার এখানে একটু দেখেন। আই রিপিট, কে কে সুপারভাইজিং অফিসার এখানে একটু দেখেন। এই নাজমুল মনোযোগ। পুলিশ সুপার, এসপি, অ্যাডিশনাল এসপি, সহকারী পুলিশ সুপার অর্থাৎ এএসপি, অ্যাডিশনাল এসপি, এসপি নিজ সার্কেলের ক্ষেত্রে যারা থাকবেন, ফৌজদারি কার্য 156 অনুযায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তদন্তযোগ্য কোনো মামলার কর্মকর্তাকে তদন্ত নিতে পারেন, তবে এই ক্ষমতা সংযতভাবে ব্যবহার করতে হবে। পুলিশ সুপার তার অধস্তন কোনো কর্মকর্তাকে ক্ষমতা প্রয়োগ করলে অবিলম্বে কি করে পুলিশ সুপারকে জানাতে হবে। মোটামুটি এই ছিল আমাদের আহ পিআরবি 54 ফৌজদারি মামলার অর্থাৎ সুপারভাইজিং অফ ইনভেস্টিগেশন। এখানে এমসিকিউ যেগুলো খুবই চমৎকার করে এমসিকিউ করা আছে, একটু দেখে নেবেন। এরপর হচ্ছে দেখেন 55, সুপারিনটেন্ডেন্ট তদারকি। এসপি সরাসরি তদারকি করবে যে সকল, মনোযোগ দেন, কে কে তদারকি করবে, সরাসরি এসপির কথা বলছে ওখানে, কিন্তু বলেই দিল এসপি, অ্যাডিশনাল এসপি, সহকারী এসপি, এএসপি বা সিনিয়র এসপি। এখানে সরাসরি বলছে সুপারিনটেন্ডেন্ট তদারকিটা কি করবে, ওনার কি কার্যক্রম থাকবে। সরাসরি তিনি তো অবশ্যই এই যে এসআর মামলাগুলো যে আমি বলেই দিলাম, আগে তো আমরা তিপ্পারাতে দেখলাম যে এসআর মামলা কোনগুলো। পুলিশ সুপার যে সকল গুরুত্বপূর্ণ বিশেষ প্রতিবেদন যোগ্য যদি মামলা, কেউ যদি বলে ইম্পর্টেন্ট কেস কি বা এসআর মামলা কি, বলবেন বিশেষ স্পেশাল প্রতিবেদন যোগ্য মামলাগুলোই হচ্ছে এসআর মামলা। যেসব মামলার অধস্তন পুলিশ কর্মকর্তাদের কার্যকলাপ অসন্তোষ বলে যে মনে হচ্ছে যে এই এই মামলাগুলো কিছু কিছু মামলার ক্ষেত্রে ওরা অসন্তোষজনক প্রতিমান হয়েছে, এখন সেগুলো তদন্ত তদারকি করবেন। এবং বিশেষ কারণে তিনি নিজে কোনো মামলা তদারকি করতে না পারলেও একজন সহকারী পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব কর্তন করে, দেখছেন বলে দিচ্ছে, তিনি যদি সরাসরি না পারেন অ্যাডিশনাল এসপি কে দিবে এবং এএসপি কে দিবে। এই যে আমাদের ক্রাইম কনফারেন্স হয় বিভিন্ন সময়, আমাদের মিটিং ইমার্জেন্সিতে, যে হেডকোয়ার্টার থেকে বিভিন্ন মার্ডার, বিভিন্ন এসআর মামলাগুলো যে এখন মতো কোনো রস উদ্ঘাটন হয় না, কেন হয় না, আয়োকে ব্যাখ্যা তলব করে, ডিআইজি স্যার ব্যাখ্যা তলব করে, এগুলো বিভিন্ন কনফারেন্সে মিটিং করে করে মামলাগুলো অগ্রগতি নিয়ে মামলাগুলো নিষ্পত্তি করে, যাতে মামলাগুলো সাজা হয়। এগুলো প্রত্যেকটা কাজের উদ্দেশ্য আছে, বুঝতে পারছেন, এমনিতে হয় না, মামলা নিয়ে তো বসে থাকা যায় না। আপনারা যেহেতু পরবর্তী আয়ু হবেন, এগুলো আপনাদের জানতে হবে যে এই মামলার সাথে কানেক্টিভিটি বা কানেক্টেড কোন সিনিয়র স্যাররা কতটুকু ইনভলভ, এগুলো বুঝতে হবে। দায়িত্ববোধ এবং জ্ঞান এবং পড়াশোনা এগুলো না বুঝেন, খালি আপনার ভুলই করবেন। কোন মামলার তদারকির দায়িত্বে থাকা পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করা আবশ্যক নয়। মনোযোগ দেন, কোন মামলার তদারকির দায়িত্বে থাকা পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করা আবশ্যক নয়, দেখছেন, যদি না বাস্তবে কোনো অপকার অপকার বয়ে আনতে পারে, উপকার বয়ে আনতে পারে। তারা পরিদর্শন আবশ্যক না থাকলেও কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি, আমরা আমাদের সিনিয়র সার্কেল স্যার প্রতিটা মামলায় দৌড় দেন, দেখে চুরি মামলা হোক, মার্ডার হোক, ইউটি হোক, দ্রুত যায়। এবং সার্কেল ইন্সপেক্টর বা সার্কেল সার্জন থাকবেন, সার্কেলের প্রতিটি মামলা তদারকি করবেন, বলে দিচ্ছে ডিরেক্টলি। সার্কেলের 2 থানার আন্ডারে যে মামলাগুলো অবশ্যই তদারকি করবে, স্পষ্ট ভাবে বলে দিচ্ছে। এবং গুরুত্বপূর্ণ প্রতিটি মামলার ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং সাক্ষ্য প্রমাণ যাচাই করবেন, স্পষ্ট বলছে সার্কেল স্যার। দেখেন পাওয়ার, অনেকে মনে হয় ওনার কোনো কার্যক্রমই নাই, সার্কেল স্যারের আপনার সাথে যে মামলার আয়ের সাথে কতটুকু কানেক্টিভিটি। ঘটনাস্থলে যাচাইয়ের জন্য মামলার নির্বাচনকালে তিনি বিশেষভাবে গৃহভঙ্গ, দাঙ্গা, গুরুতর আঘাত, মিথ্যা বা আমলযোগ্য নয় এই বলে রিপোর্টকৃত মামলাগুলোর প্রতি দৃষ্টি দিবেন। দেখেন একজন সার্কেল কোন কোন মামলা, গৃহভঙ্গ, দাঙ্গা এবং গুরুতর আঘাত, মিথ্যা বা আমলযোগ্য নয়, ওই যে মিথ্যা মামলাগুলো যেগুলো আমরা সার্কেলের সাথে কানেক্টিভিটি। ইউডি মামলা আর হলো ফাইনাল রিপোর্ট, এটা হলো সার্কেল অফিসে যায় সব সময়, এই সার্কেল সই ছাড়া পড়ে যাবে না, যেটা পিআরবি তে স্পষ্ট বলে দিচ্ছে। কি কি বলছি, ইউডি এবং ফাইনাল রিপোর্ট, এটার দায়িত্ব তার। মনে রাখবেন, কিছু কিছু আমি কথা বলি, এই কথাগুলো নিয়ে এগুলো এমসিকিউ পরীক্ষার জন্য। এখানে মোটামুটি 5টি গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে গুরুত্বপূর্ণ বিশেষ প্রতিবেদন মামলা তদন্ত তদারকি কার, আমরা যেটা দেখলাম, পুলিশ সুপার। এবার হচ্ছে আয়ু যারা আছেন, ভেরি ইম্পর্টেন্ট একটা বিধি 56, সবাই একটু মনোযোগ দেন। এই ক্লাসগুলো মোটামুটি একটানা ক্লাস নিচ্ছি, ওখান থেকে এই ভালো মোটামুটি দেখবেন, একটু লম্বা হলো ভিডিও গুলোতে অনেক কিছু থাকবে। তা আমরা আগে দেখি যে এখন পিআরবি হচ্ছে 56, মনোযোগ দেন, এখানে অনেক কিছু আছে। একজন আয়ু যারা হতে যাচ্ছেন, যারা আপনারা নিরস্ত হতে যাচ্ছেন, যে তদারকি কর্মকর্তা সাক্ষ্য প্রদান ও ডায়েরি সংরক্ষণ। আমরা ডায়েরি সংক্রান্ত আমরা কিন্তু এই 172-এ পড়বো, পিআরবি 263, 64-তে পড়বো, 68-তে পড়বো। এখানে স্পষ্ট ভাবে বলেছে তদারকি কর্মকর্তা সে সাক্ষ্য প্রদান এবং এবং ডায়েরি সংরক্ষণ সম্পর্কে এখানে কিছু কথা বলছে, একটু মনোযোগ দিন সবাই। যে গুরুত্বপূর্ণ মামলার তদন্ত তদারকি করেছেন এমন কর্মকর্তাদের তদন্তকালে নজরে আসা গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আদালতে সাক্ষ্য দিতে উৎসাহিত করতে হবে। দেখছেন, যারা এই মামলার সাথে কানেক্টিভিটি হবে, কানেকশন হবে, এই মামলার সাথে কি কি তথ্য পাওয়া গেছে, কি কি পাওয়া গেল, এগুলো আদালতে সাক্ষ্য দিতে উৎসাহিত করতে হবে, যে বিষয়গুলো আদালতে বলবা। এখন আরেকটু দেখেন, এখানে সার্কেলের একটা বিধি আসছে যে তদন্ত তদারকি কর্মকর্তা প্রবিধান 197
এই সার্কেলদের জন্য নির্ধারিত ফর্মে একটি ব্যক্তিগত ডায়েরি সংরক্ষণ করে, যেটা হচ্ছে আমরা কি মফস্বল ডায়েরি বলি না, মফস্বল ডায়েরি বলি না। এবং এতে তিনি কিভাবে তদারকি করেছেন, কোন একটা সাক্ষী কি প্রশ্ন করেছেন, তার উপস্থিতি কোনো শনাক্তকরণ অনুষ্ঠিত হয়েছিল তার বিবরণ, আদালতে সাক্ষ্য দেওয়ার পূর্বে স্মৃতি সতেজ করার জন্য প্রয়োজনীয় অন্যান্য বিষয় লিপিত করুন। এই যে সাক্ষ্য আইন চলে আসছে এখানে আবার, যে আদালতে সাক্ষ্য দেওয়ার পূর্বে স্মৃতি সতেজ করার জন্য প্রয়োজন অন্যান্য বিষয় লিপিবদ্ধ করবেন। এই ডায়েরি কর্মকর্তাগণ ব্যক্তিগতভাবে হেফাজত থাকবে, এটা আলাদা করে হেফাজত, এটা নোট থাকবে, কনফিডেন্সিয়াল হিসেবে নোট থাকবে। কোন কর্মকর্তা তদারকি, যেমন সিটিতে গেলে সব নোট হচ্ছে আর আস্তে আস্তে আমাদের, কোন কর্মকর্তা তদারকির সময় নিজেও তদন্ত অংশগ্রহণ করলে তিনি ফৌজদারি কার্যবিধি 172, মনোযোগ দেন, একটি কেস ডায়েরি সংরক্ষণ করবেন। দেখছেন, একজন কর্মকর্তা তদারকির সময় নিজেও তদন্ত অংশগ্রহণ করলে তিনি ফৌজদারি কার্যবিধির অনুযায়ী একটি কেস ডায়েরি সংরক্ষণ করবেন, যাতে কোথায় কখন তিনি তদন্ত করেছেন তা স্পষ্ট উল্লেখ থাকবে। আরেকটা বিষয়, তদারকির সময় যে নতুন অগ্রগতি ঘটে, ঊর্ধ্বতন কর্মকর্তার প্রদত্ত নির্দিষ্ট অংশ আদেশ সমূহ কেবল তার কেস ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। এই ডায়েরি তদন্ত কর্মকর্তা দাখিলকৃত মূল কেস ডায়েরি শেষে গণ্য হবে। মনোযোগ দেন, বলছে যে এখান থেকে একটা রিটার্নের প্রশ্ন আপনাদের দিয়ে দিতে পারে, কিছু করার নাই, অনেকেই পারবে না, সবাই 100 অন্য দেখে, মূল যে বিধি যে 56 এটা লিখবেই না, সবাই 172 দিয়ে চলে যাবে, মার্ক পাবেন। এই জন্য কিছু কিছু জিনিস আছে, এগুলো আমাদের জানতে হয়। দেখেন, এই পিআরবি পরে এই 56 পরে আপনি সার্কেল স্যারে 197 পড়তেছেন, এখানে 172, তার মানে কি এগুলো আমাদের জানতে হয়, এগুলো তদন্তের পার্ট এবং কার্যের সাথে সম্পৃক্ত। এগুলো যত পড়বেন তত স্ট্রং হবে এবং আপনার আইন জানবেন যে এগুলো এই কথা বলা রয়েছে। এখানে এই দায়িত্ব একটু নেন যে তদারকির সময় যে কোনো অগ্রগতি ঘটে, ঊর্ধ্বতন কর্মকর্তার প্রদত্ত নির্দিষ্ট অংশ আদেশ কেবলই তার কেস ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। এই ডায়েরি তদন্তকারী কর্মকর্তা দাখিলকৃত কি হবে, কেস ডায়েরি যে লিপিবদ্ধ হচ্ছে সেগুলি মূল কেস ডায়েরি অংশ হিসেবে লিপিবদ্ধ হবে। এটা একটু পড়ে নেবেন 56টা। তাহলে গুরুত্বপূর্ণ মামলা তদারকি কর্মকর্তা কি করতে উৎসাহিত করা হয়, তাদেরকে আদালতে সাক্ষ্য দিতে। আদালতে সাক্ষ্য দেবে কোন বিষয় সম্পর্কে, তদন্তে আসা নজরকৃত বা গুরুত্বপূর্ণ যে তথ্য ইনফরমেশন গুলো। এবং তদারকি কর্মকর্তা ব্যক্তিগত ডায়েরি কোন প্রতিবেদন ফর্মে লিখবে, যেটা আমরা দেখলাম 197। ব্যক্তিগত ডায়েরিতে কি লেখা হবে, যে পার্সোনাল ডায়েরি না, সরি পার্সোনাল ডায়েরি যেটা আর কি, ব্যক্তিগত ডায়েরি কি লিপিবদ্ধ করতে হবে, যেটা হচ্ছে তদারকির পদ্ধতি সাক্ষিত করা প্রশ্ন। একটু নেন, এটা এমসিকিউ আছে, একটা এমসিকিউ আসে 57, এখানে এক লাইনের একটা এমসিকিউ আছে। সফরের সংজ্ঞা, যে সিনিয়র স্যার যখন সফর থাকবে, ট্যুর থাকবে, ট্যুরে থাকবে কোন কর্মকর্তা যখন সদরে, 57তে মনোযোগ দেন, সদর দপ্তর থেকে 5 মাইলের বেশি দূরে সরকারি দায়িত্ব পালনের উদ্দেশ্যে গ্রহণ করলে সেই দিন থেকে সফরের ট্যুরে অনুপস্থিত বলে গণ্য হবে। যে অ্যাবসেন্ট থাকবে, যদি কেউ যদি কোনো অন্য যে কোথাও গিয়ে থাকে, যে এই সফরে যখন থাকবে কত কিলোমিটার দূরে, তো এমসিকিউ আসতে পারে, সদর দপ্তর থেকে 5 মাইলের বেশি দূরে সরকারি দায়িত্ব পালনের উদ্দেশ্যে গ্রহণ করলে কত, 5 মাইলের বেশি, তখন কি হবে, সে সফর ট্যুরে অনুপস্থিত বলে গণ্য হবে। মনোযোগ দেন, কোন কর্মকর্তাকে কবে সফর অনুপস্থিত বলে গণ্য করা হবে, কখন, ছুটিতে গেলে, অফিসে দেরি করলে, বদলি হলে না, সদর দপ্তরতে 5 মাইলের বেশি দায়িত্বে গেলে, এটাই হচ্ছে ট্যুরে অ্যাবসেন্ট বলে গণ্য হবে। সফরের সংখ্যাটা বলছে 57। সফরের ক্ষেত্রে দূরত্ব কত মাইলে বেশি হতে হবে, আমরা দেখলাম 5 মাইল। এই এবার হচ্ছে 58, সফরের ন্যূনতম সময় বলছে, সময়, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ এখান থেকে। সফরের ন্যূনতম সময় ব্যয় কতদিন হতে পারে, সফর ট্যুরে একজন পুলিশ সুপার বছরে কমপক্ষে একদিন সফর, 120 দিন সফরে থাকবেন। দেখছেন টাইমটা, এসপি স্যারের কতদিন সফর, সফর মানে ঘোরাফেরা না, এই যে ট্যুরিং, কর্মস্থল থেকে আশপাশে গমন। একজন পুলিশ সুপারের বছরে কমপক্ষে 120 দিন সফর থাকে, এসপি স্যারের সফর 120। আর সার্কেল যেহেতু মূলত একজন সফররত কর্মকর্তা, সার্কেল তো সবসময় সফর করে, যে নৈশ রাউন্ড, নাইট রাউন্ড, এই সেই কত কিছু করে। এবং তিনি যে মূলত একজন সফররত কর্মকর্তা, তাই তিনি সাধারণত বছরে তার সম্পর্কে 180 দিন সফর ব্যয় করবেন, 180 দিনের কথা বলছে। তবে জেলায় সদর দপ্তরে কোনো সহকারী অতিরিক্ত পুলিশ সুপার যেহেতু নেই, এখন তো আছে, সমস্যা নাই, এটা কমাই দিতে পারে এডিসির ক্ষেত্রে। তাহলে সার্কেল থেকে 180, আর এসপি হচ্ছে কত, কত, 120, মনে রাখবেন। তাহলে একজন পুলিশ সুপারকে বছরে কতদিন সময় সফর থাকতে হবে, 120, আর সার্কেল কত, আমরা দেখলাম 180। আচ্ছা, এখন একটু কথা 60, একটু নেই, এটা অল্প নেন, বেশি না, 60 বিধিটা নেন। এই ট্যুরে গিয়ে কি কি বিষয়গুলা কার্য কালেকশন করবে, সফরকালীন সময়ে ইন্সপেক্টর বা তদন্ত কর্মকর্তা যখন থানায় যাবে বা ইন্সপেকশনে যাবে ট্যুরে, কি কি রেজিস্টারে কি কি লাগবে না, আমরা অলরেডি ইন্সপেকশনে অনেক কিছু করে ফেলছি। তো এগুলো প্রয়োজনে কোনো ভিলেজ ক্রাইম নোটবুক, আগে তো অনেক কার্যক্রম ভিলেজ ক্রাইম নোটবুকটা দেখতো, এটা তো এখন মোটামুটি থানায় হচ্ছে, এটা এভাবেই থাকে বা পরে আছে। বাট আধুনিক আমরা বিসিএনপি হিসেবে জানি, সেটা সিডিএম ঠিক মতো হচ্ছে কিনা এটা একটু দেখবে।
এবং বিভিন্ন হালকা পরে বার্ষিক অর্ধবার্ষিক ইন্সপেকশন হিসেবে এই যে ভিজিট গুলো, ফ্লাইং ভিজিট গুলো যেগুলো করবে এগুলো কিন্তু ইনস্পেকশনে গণ্য হবে না। তো নিয়মিত দেখবে যে রেজিস্টার নয়, মাঠ পর্যায়ে বাস্তবে দেখতে পাবে, শুধু ওখানে ইন্সপেকশনে গিয়ে করবে না, মাঠ পর্যায়ে গিয়েও ওখানে দেখবে যে সবকিছু ঠিক আছে কিনা। এবং সেখানে গ্রাম পুলিশের কাজ, নজরদারি থাকা ব্যক্তি, অপরাধ প্রবণ ব্যক্তি, দলীয় বিরোধ, অপরাধের ঘটনা, গোপন তথ্য, পলাতক আসামির বাসস্থান, এগুলো কি করবে? অবশ্যই লিপিবদ্ধ করবেন। কোথায়? জিডিতে, পরিদর্শন রেজিস্টার, মামলা ডায়েরি, হাজত রেজিস্টার, এগুলা কি করে, এগুলা মোটামুটি যে বিষয়গুলো রয়েছে এগুলো একটু দেখবে, একটু মনোযোগ দেন। তাহলে আমরা কি কি দেখলাম? যে ইন্সপেক্টর বা তদন্তপরক পুলিশ কর্মকর্তা থানায় আহ্বান করলে কোথায় নোট করবে? ভেরি ইম্পর্টেন্ট। ইন্সপেক্টর পর্যালোচনা পুলিশ কর্মকর্তা থানায় আগমন করলে কোথায় লিপিবদ্ধ করবে? জিডিতে, পরিদর্শন রেজিস্টারে, ইন্সপেকশন রেজিস্টারে, পরিদর্শনে। আর গ্রাম সফরকালে তাদের কাজ সম্পর্কে কি খোঁজ নিতে হবে? অবশ্যই যে গ্রামীণ পুলিশের, যে গ্রামীণ পুলিশ চৌকিদারদের রয়েছে এদেরকে খোঁজ খবর নিবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার হচ্ছে চৌকিদার প্যাডে অংশগ্রহণ। এটা থেকে এমসিকিউ গত আগের বার আসছিল। চৌকিদারের প্যাডে অংশগ্রহণে কি কি কার্যক্রম থাকবে? মনোযোগ দেন। এই যে 61, পিআরবি 61, চৌকিদারি প্যারেডে অংশগ্রহণ। পুলিশ কর্মকর্তা নিয়মিত চৌকিদার প্যারেডে অংশগ্রহণ করবে, চৌকিদার প্যারেডে, এবং গ্রামীণ পুলিশের সঠিকভাবে কাজ হচ্ছে কিনা যাচাই করবে, এগুলো মেন কাজ। এবং তাদের কাছ থেকে কি কি অপরাধ পেলেন, কি অপরাধের তথ্য পেলেন, সন্দেহভাজন তথ্য সংগ্রহ নিশ্চিত করবেন। তিনটা জিনিস মনে রাখবেন, চৌকিদার প্যারেডে অংশগ্রহণ করলে তারা ঠিক মতো উপস্থিত হচ্ছে কিনা, তাদের সঠিকভাবে কাজ করতেছে নাকি এলাকায়, এবং তাদের কাছ থেকে কি অপরাধ পেলেন এবং সন্দেহভাজন তথ্য পেলেন কি, এটা নিশ্চিত করবেন। এবং তাদের কিছু দায়িত্ব আছে, সঠিকভাবে তাদেরকে বুঝিয়ে নেওয়া তাদের কাছ থেকে এবং বুঝিয়ে দেওয়া, এবং তাদেরকে তারা ভালো কাজ হলে পুরস্কার দেবেন, আর অ্যাবসেন্ট থাকলে তাদের শাস্তি সুপারিশ করবেন। সঠিকভাবে সরঞ্জাম বেতন নিশ্চিত করতে হবে তাদেরকেও প্রয়োজনে তাদের যে ইকুইপমেন্ট গুলো আছে তাদেরকেও দিতে হবে, এবং ভালো কাজের জন্য পুরস্কার দিতে হবে। এখানেই এই মোটামুটি এই কথাগুলো চৌকিদার প্যারেডে বলা রয়েছে। আপনি একটু দেখে নিন, এই কথাগুলো বলা রয়েছে, আর কোনো কিছু না। সফরকালে চৌকিদার প্যারেডে কারা উপস্থিত থাকবেন? অবশ্যই পুলিশ সুপার। এটা এমসিকিউ আসে পরীক্ষা, দেখেন। সফরকালে চৌকিদার প্যারেডে কে কে উপস্থিত থাকবেন? পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী সার্কেল ইন্সপেক্টর, সার্কেল সার্জেন্ট। এখন যেটা পড়াবো রিটেনের প্রশ্ন, মনোযোগ দেন। এতক্ষণ যা পড়াইলাম অনেকে চলে যাচ্ছেন। এখন দেখ 66 বিধি রিটেন আর লিখে রেখে মামলা প্রত্যাহার। আমরা ওই যে 494, 495, 95টা আপনার পড়াই নেই, 494 রয়েছে মামলা প্রত্যাহারের নিয়ম, দুইটা বলছিলাম প্রত্যাহার করলে কি করতে হবে। এখানে কিন্তু এই যে পিআরবির সাথে কানেক্টেড, দেখেন 495 সাথে 66 কানেক্টেড। আপনারা তো এটা জানতেন না, অনেকেই জানবে না। এই যে পড়াইলাম, এই যে রিটেনের প্রশ্ন, মামলা প্রত্যাহারের নিয়ম কি, মনোযোগ দেন। যদি কোনো পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেট অনুমতি কোনো মামলা পরিচালনা করার সময় ফৌজদারি কার্যবিধি 455(2) অনুসারে এবং মামলা প্রত্যাহার করতে আইনগত ক্ষমতাপ্রাপ্ত, যদি মামলা প্রত্যাহার করতে চায় আইনগত ক্ষমতাপ্রাপ্ত, তবে তিনি অবশ্যই পুলিশ সুপারের আদেশ ব্যতীত তা করবেন না। পুলিশ সুপারের অনুমোদন ছাড়া সেটা কখনো করবেন না। কোনো মামলা প্রত্যাহার সম্মতি দেওয়ার আগে পুলিশ সুপার জেলা ম্যাজিস্ট্রেটের সাথে পরামর্শ করবেন। এই 66 বিধিটা পড়ে নেবেন। রিটেনের প্রশ্ন, মামলা প্রত্যাহারের মূল নিয়ম কি, বিধি কি, সাব ইন্সপেক্টররা ভালো করে পড়বেন। যদি কোনো পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেট অনুমতি কোনো মামলা পরিচালনা করার সময় ফৌজদারি কার্য 455 সাথে এটা পড়ে নেবেন কানেক্টেড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। তাহলে মামলা পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা কার অনুমতিতে মামলা প্রত্যাহার করতে পারবেন? অবশ্যই ম্যাজিস্ট্রেটের। পুলিশ কর্মকর্তা কার মামলা প্রত্যাহার করতে পারবেন? কার অনুমতি? ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে মামলা প্রত্যাহার করবে। বিধিগত কোন ধারায় মামলা প্রত্যাহারের ক্ষমতা দেওয়া হয়েছে? কত? 495(2). রিটেনের প্রশ্ন। আচ্ছা, মনোযোগ দেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিটেনের প্রশ্ন 66 ক, দুইটা চলে আসছে। 66 ক রিটেনের প্রশ্ন, মনোযোগ দেন। এই যে আপনারা, আমরা যে আহ, একটা হচ্ছে পড়ছিলাম না 494, চার্জ গঠনের পূর্বে, চার্জ গঠনের পরে, একটা একটা হচ্ছে অব্যাহতি আর একটা খালাস, আমরা পড়েছিলাম। এখানেও সাধারণ নিয়ম অনুযায়ী কোন পুলিশ মামলার পরিচালনার জন্য নিযুক্ত পাবলিক প্রসিকিউটর যারা থাকবে, ফৌজদারি কার্যবিধি 494 অনুযায়ী মামলা থেকে সরে দাঁড়ানোর ক্ষমতা প্রয়োগের পূর্বে জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে পরামর্শ করবেন। কোনো একটা মামলা প্রথমে জেলা ম্যাজিস্ট্রেট একটা পরামর্শ করবেন। আমরা তো প্রথম ক্লাসে জেলা ম্যাজিস্ট্রেটের সাথে এসপির সম্পর্ক, ম্যাজিস্ট্রেটের সাথে কি সম্পর্ক, আমরা এডিশনাল এসপি কি সম্পর্ক আমরা মোটামুটি দেখে আসছিলাম। এবং সবসময় ম্যাজিস্ট্রেট আদালতকেও সম্মান প্রদর্শন করবে, সেটা আমরা 30 দ্বারা পড়েছিলাম। এবং সবসময় তাদের সাথে পরামর্শ করেই কাজ করবেন। সেশন আদালতে প্রেরিত কোনো মামলা প্রত্যাহার সম্মতি দেওয়ার আগে, আই রিপিট, কোন সেশন আদালত মামলা প্রত্যাহার যদি কোনো সম্মতি দেওয়ার আগে জেলা ম্যাজিস্ট্রেটকে পুলিশ সুপার সঙ্গে পরামর্শ করে নেবেন। এটা জাস্ট 66 এবং 67 হচ্ছে একটা পরামর্শের কথা বলছে, যেটা তারা পরামর্শ করে নেবেন। এই দুটো একটু ভালো করে একটু কয়েকবার পড়ে নেবেন।
পাবলিক প্রসিকিউটর কোন ধারার অধীন মামলা সরে আসতে পারেন? পাবলিক প্রসিকিউটর কোন ধারার অধীন মামলা থেকে সরে আসবে? সেটা হচ্ছে 494। মামলা থেকে সরে দাঁড়ানোর আগে পাবলিক প্রসিকিউটর কার পরামর্শ করবে? অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেট। একটু নেন, এটা হচ্ছে সাব ইন্সপেক্টরদের, এটা এসআই থেকে কনস্টেবল থেকে এসআই পড়া দরকার নেই, একটু আমি হিন্ট দিচ্ছি। এটা একটা, এখানে একটা এমসিকিউ আছে এসআই থেকে সাব ইন্সপেক্টরদের, যে রিভিশন আপিল সংক্রান্ত ব্যবস্থা, অর্থাৎ কোনো মামলা যদি মনে করেন, একটু মনোযোগ দেন, এটা একটু সবাই মনোযোগ দেন, তবে এসআই থেকে সাব ইন্সপেক্টর একটু গুরুত্ব দেবেন। 66 বিধিটা কিরকম? যে কোনো একটা মামলায় ম্যাজিস্ট্রেট অপ্রতুল, মানে শাস্তিটা কম দিছে, ভুল ক্রমে আসামি খালাস পেয়ে গেছে, একটু মনোযোগ দেন এসআই থেকে সাব ইন্সপেক্টররা। ম্যাজিস্ট্রেট কোনো একটা মামলায় অপ্রতুল বা শাস্তি অল্প দিছে, মানে শাস্তিটা কম হয়ে গেছে, এটা আবার আমরা ওই যে 417 অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে, 417 ক আমরা ওদিকে পড়ছিলাম। এসএ থেকে সাব ইন্সপেক্টর ওগুলো পড়বেন, 417 কটা একটু দেখে নেবেন কানেক্টেড। এখানে বলছে যে কোন ইন্সপেক্টর জেলা ম্যাজিস্ট্রেটের সাথে পদক্ষেপ নেবে যে মামলাটা ভুল ক্রমে আসামি খালাস পেয়ে গেছে, শাস্তিটা কম দিচ্ছে, তাহলে এটা হলো এসপির কাজ, উনি এটা নিয়ে সিদ্ধান্ত নেবে যে এটাকে সাজাতে আমি হয় না, আর একটু এটা বাড়ানো দরকার। তো পাবলিক প্রসিকিউটরকে সেশন কোর্টে, হাইকোর্ট রিভিশনে আপিলের নির্দেশ দিবে, এটা হলো সাব ইন্সপেক্টর পড়বেন। এবং এসপি প্রসিকিউটরের সাথে কি করবেন? পিপির সাথে পরামর্শ করবেন, এবং শাস্তিটাকে কেন বাড়ানোর জন্য, এবং বিস্তারিত রিপোর্ট একটা জেলা ম্যাজিস্ট্রেটকে পাঠাবেন যে এই ব্যবস্থা। তবে এই রিপোর্টটা কত দিনের মধ্যে পাঠাবে? এটা হলো এমসিকিউ, সেটা হচ্ছে 14 দিনের মধ্যে রিপোর্ট পাঠানো, দ্রুত ব্যবস্থা নিতে হবে। 14 দিন, এটা এমসিকিউ, 14 দিনের মধ্যে রিপোর্ট পাঠানো বাধ্যতামূলক। তবে খেয়াল রাখবেন, এই যে সিআরপিসি 110 দেখেন, এটার সাথে 110 কানেক্টেড, যেটা হচ্ছে সিআরপিসি 110 এর ডিসচার্জ হলে রিভিশন করা যাবে না, একটা কথা বলছে। যদি কোনো মামলায় কোনো কারণে ডিসচার্জ হয় কখনো রিভিশন করা যাবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তো এসএ থেকে সামনে সেটা পড়ে নেবেন আপনার কনস্টেবল থেকে এসআর, আপনার একটু দরকার নাই এটা। ম্যাজিস্ট্রেটের অপ্রতুল শাস্তি দিলে, এটাই আসতে পারে এমসিকিউ, যে ম্যাজিস্ট্রেটের অপ্রতুল শাস্তি দিলে জেলা ম্যাজিস্ট্রেট মাধ্যমে কি ব্যবস্থা নিতে পারেন? অবশ্যই কে নিবে? কোর্ট ইন্সপেক্টর নিবে। রিভিশন বা আপিলের জন্য পাবলিক প্রসিকিউটর কোন আদালতে নির্দেশ দেওয়া যেতে পারে? সেটা হচ্ছে কি সেশন কোর্ট বা হাইকোর্ট। এটা একটু দেখে নেবেন, আর কিছু দরকার নেই। একটু ফ্রেশ নিতে যাচ্ছিলাম, দরকার নেই। আমরা এই কথা শোনা যায় নাজমুল? নেটে কোনো প্রবলেম করতেছে? নাজমুল, কথা শোনা জি যাচ্ছে? স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এই পর্যন্ত থাকবে। এখন হচ্ছে কেস ডায়েরিটা একটু বিস্তারিত ছিল, এই পর্যন্ত মনে থাক। আমরা এখানে রিটার্নের প্রশ্ন আবার 68, এই পর্যন্তই থাক। আজকে তো দুইটা শুধু পড়ালাম রিটার্নের, শুধু 66 66 ক, এটা একটু রিডিং নেওয়া যায়। এই 66 এবং 66 কটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনার মামলার প্রত্যাহার করার জন্য জেলা জেলা ম্যাজিস্ট্রেটের সাথে কি করবে, একটা পরামর্শ করবে, আর কোনো কিছু না। আজকে এরপরটা খুবই গুরুত্বপূর্ণ, রিটার্নের জন্য ছিল, এটা আমি কালকে নিতে চাচ্ছি। কেস ডায়েরি সংরক্ষণটা খুবই ইম্পর্টেন্ট, নিয়ে নিব। একটু ধৈর্য আছে, আর একটু নেই, শেষ করে দিব। কালকেই নেন স্যার, কালকে নেন। আচ্ছা ঠিক আছে, কালকে বলছে। এটা খুবই এটা চমৎকার, এটা এটা একদম অনেক দেখতে কষ্ট বোঝার আসবে। আছে, এটা বোঝার আছে স্যার। এটা বোঝার আছে, এটা অনেক চমৎকার, এখানে অনেক কিছু আছে এখানে। প্রথম থেকে কালকে মাথার ব্রেন ফ্রেশ করে এটাতে ঢুকবো ইনশাল্লাহ। তাহলে এই পর্যন্তই থাক, আমরা আমরা সাক্ষ্য